নির্বাচন হলে বোঝা যাবে কোন দল কতটা শক্তিশালী। এদিকে সোশ্যাল মিডিয়ায় জয়কে তুলোধনা। আমরা সংস্কার, বিচার ও নির্বাচন একসঙ্গে চাই, বললেন নাহিদ। এবং সর্বশেষ জানাবো, রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন সালমান এফ রহমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন হলে বোঝা যাবে কোন দল কতটা শক্তিশালী। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এখন অনেকে বিএনপিকে আমলে নিতে চাচ্ছে না। নির্বাচন হলে বোঝা যাবে কোন দল কতটা শক্তিশালী। আমরাও মনে করি নির্বাচনটা খুব জরুরি। নির্বাচন হলে কারা 2টা না 3টা সিট পাবে, জামানত বাজেয়াপ্ত হয়ে দেশ ছাড়া হবে, সেটা নির্বাচন ছাড়া তো বোঝা যাবে না। কিন্তু কায়দা কৌশল করে সংস্কারের নামে, বিচারের নামে আরও কি ফেতনা সামনে এনে নির্বাচনটাকে কিভাবে ঠেকানো যায় সে বিবেচনা সামনে এনেছে। বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, কিছু তথাকথিত বুদ্ধিজীবী রাজনীতিবিদ মনে করেন তারাই ক্ষমতায় আসবে। বিএনপি এবারে প্রথম ক্ষমতায় যাবে তা নয়, এর আগেও একাধিকবার জনগণের সমর্থন নিয়ে ভোটে জিতে ক্ষমতায় গেছে। তিনি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমান যখন লন্ডনে বৈঠকে বসেছিলেন, তার আগে বাংলাদেশ একটা অস্থিরতার মধ্যে চলে গিয়েছিল। কেউ কাউকে বিশ্বাস করতে পারতো না। বৈঠকের পর একটা আশার ব্যবস্থা তৈরি হয়েছে যে নির্বাচন হবে। আমি সরকারকে অনুরোধ করব, ফেব্রুয়ারি মাসের প্রথমে হোক মাঝে হোক নির্বাচনে একটা দিন ঘোষণা করতে হবে, নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে। তাহলে আমার মনে হয় এখন যে সংকট সেটা অনেকাংশ কেটে যাবে। শামসুজ্জামান দুদু বলেন, বিএনপির ওপর আক্রমণ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলা এবং তথাকথিত সাজা, বিএনপির অসংখ্য নেতাকর্মীকে মামলায় জড়িয়ে সাজা, এসব ঘটনার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক দৈন্যতা প্রকাশিত হয়েছে। শেখ হাসিনা বিরোধী দলের ওপর নৃশংসতা চালিয়েছে মনে করেছিলেন বিএনপি আর কখনো উঠে দাঁড়াতে পারবে না। তিনি আরও বলেন, ছাত্র জনতা, বিএনপি দল, ছাত্রদল সহ যারা বুকে রক্ত দিয়েছে তাদের স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। যারা এখন আহত তাদের সুচিকিৎসার দায়িত্ব যেমন সরকার নিয়েছে, বিএনপিও নিয়েছে। আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে। শামসুজ্জামান দুদু বলেন, স্বৈরতন্ত্র যেন আর বাংলাদেশে ফিরে না আসতে পারে, তার একমাত্র পথ গণতন্ত্র প্রতিষ্ঠা করা। গণতন্ত্র ছাড়া বাংলাদেশকে রক্ষা করা যাবে না। গণতন্ত্র ছাড়া মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া যাবে না। এই জিনিসটি বর্তমান সরকারকে মাথায় থাকতে হবে। আওয়ামী লীগের আগামী 100 বছরের মধ্যে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। আওয়ামী লীগকে হত্যা করেছে, খুন করেছে, তাই হত্যাকারী শেখ হাসিনা। সোশ্যাল মিডিয়ায় জয়কে তুলোধনা। গত বছরের জুলাই বিপ্লবের সময় স্বৈরশাসক খুনি শেখ হাসিনা নিজের নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন। সে সময় হাসিনার কথোপকথনের ফাঁস হওয়া একটি অডিও রেকর্ডিং থেকে এ তথ্য জানা গেছে। গত মার্চ মাসে অনলাইনে ফাঁস হওয়া ওই অডিও রেকর্ডিং, যা বিবিসিআই যাচাই করেছে, সেটি অনুসারে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার জন্য নিরাপত্তা বাহিনীগুলোর প্রতি নির্দেশনা দেন শেখ হাসিনা। এ নিয়ে বিবিসি প্রতিবেদন প্রকাশের পর ক্ষমতাচ্যুত হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ফেসবুকে এক পোস্টে দাবি করেন, ওই অডিও রেকর্ডটি 2016 সালে গুলশানে হলি আর্টিসান বেকারিতে অভিযান পরিচালনার সময়। কিন্তু অডিওতে মোহাম্মদপুরের র্যাব পাঠানো লিথাল অস্ত্র ব্যবহার ও হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ থাকায় তার পোস্টের সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে এবং তীব্র সমালোচনা হয়। উদ্ভট ও মিথ্যা দাবি কারণে তোপের মুখে পড়েন হাসিনা পুত্র। পরে জয় তার স্ট্যাটাসটি ডিলিট করে দেন। জয়ের সমালোচনা করে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের বলেন, জনাব সজীব ওয়াজেদের এই দাবি সত্যি অসত্য। তারপরও তাকে ধন্যবাদ এটা স্বীকার করার জন্য যে অডিওর কণ্ঠটি তার মায়েরই। তিনি অন্তত এটা বলেননি যে এটা প্রযুক্তির সহায়তা, এআই দিয়ে তৈরি। ইমতিয়াজ মির্জা লিখেছেন, হলি আর্টিসানের লিথাল ফোর্স ব্যবহার করতে হবে কেন? সেখানে তো অস্ত্র হাতে জঙ্গিরা ছিল। এছাড়া সে স্বীকার করে নিয়েছে এটা সে আর তার খুনি মায়ের হাতের রেকর্ডিং। ক্ষমতায় থেকে এরকম শত শত মিথ্যা বলে পার পেয়ে গেছে জয়। এখন দেশের মানুষ এদের মিথ্যা পড়ার আগেই ধরতে পারে। ধরা খাওয়ার পর স্ট্যাটাসটা ডিলিট করে দিয়েছে জয়। ইমাম হুসাইন নামে একজন লিখেছেন, জয় স্বীকার করেছে যে ওনার মা মানুষকে নির্বিচারে গুলি করে হত্যার নির্দেশ দিয়েছিল। কাউসার আলম লিখেছেন, তার মানে এটা যে আপারই কণ্ঠ, তা নিয়ে আর কোনো সন্দেহ নেই। রাইক রিদওয়ান নামে একজন বলেছেন, সকাল হতেই বয়ান পাল্টে গেছে জয়ের, সন্ধ্যা আসতে আসতে আরেকটা বয়ান আসবে। তানভীর হাসান আবির বলেন, চোরের মায়ের বড় গলা। শরীফুল হক লিখেছেন, শুনছিলাম পাপ ছাড়ে না তার বাপেরে, এখন দেখি মায়েরেও ছাড়ে না। মাহমুদুল হাসান পাভেল লিখেছেন, রেকর্ডা ওর খুনি মায়ের সেটা স্বীকার করেছে। সাজ্জাদ চৌধুরী লিখেছেন, হলি আর্টিসানে পুলিশ কি রাবার বুলেট আর টিয়ারশেল নিয়ে জঙ্গি ধরতে গেছিল? লিথাল উইপনের সঙ্গে স্পেশাল অর্ডার দিতে হবে কেন? শফিকুল ইসলাম লিখেন, লুকানোর জন্য হাজার মিথ্যার আশ্রয় নিলেও সত্য গোপন করা সম্ভব নয়। আমরা সংস্কার, বিচার ও নির্বাচন একসঙ্গে চাই, বললেন নাহিদ।
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা সংস্কার, বিচার ও নির্বাচন একসঙ্গে চাই। বিচার সংস্কার ছাড়া বাংলার জনগণ নির্বাচন মেনে নেবে না। যারা বিচার সংস্কার ছাড়া নির্বাচন চায় তারাই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। তিনি বলেন, নির্বাচন ও ভোটাধিকারের পক্ষে সত্যিকার লড়াই করে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির নেতৃত্ব। আমরা দ্বিতীয় স্বাধীনতা এনেছি, আমরা সংস্কার আনবো, আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করব। তিনি বলেন, স্বাধীনতা 54 বছরে দেশের রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দাঁড়াতে দেওয়া হয়নি, সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে। আমরা এই প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করতে দেব না। আমরা চাই পুলিশ নিরপেক্ষভাবে জনগণের পক্ষে কাজ করবে। পুলিশ কোনো দলের অনুসারী হবে না, সরকারি দলের অনুসারীও হবে না। নাহিদ ইসলাম আরও বলেন, আমরা চাই আমলাতন্ত্র প্রশাসন কোনো দলের অনুসারী হবে না, কোনো সরকারি দলের নেতার উপর নির্ভর করবে না, তাদের মেধা যোগ্যতা অনুযায়ী প্রমোশন নির্ভর করবে। আমরা চাই বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় গণপ্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করবে। আমরা চাই না সেনাবাহিনীর অফিসার তারা গুমের সঙ্গে জড়িত হোক। আমরা চাই না সেনাবাহিনীর মতো প্রতিষ্ঠানকে কলঙ্ককরণ করবে। আমরা এই কলঙ্ক দূর করতে চাই। আমরা ইনসাফভিত্তিক কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করব। রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন সালমান এফ রহমান। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে রাজধানী যাত্রাবাড়ি থানা এলাকায় আমিন নামের এক কিশোরকে গুলি করে হত্যার মামলায় রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান। রিমান্ড শেষে তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলা তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই জাহিদুল ইসলাম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে মামলা তদন্তকারী কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, মামলার ঘটনা সংক্রান্তে হাইকোর্টের নির্দেশনা মোতাবেক সালমান এফ রহমানকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে মামলার ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তার দেওয়া তথ্যগুলো মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে মামলা তদন্তকালে যাচাই বাছাই করা হবে। মামলা তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত তাকে জেল হাজতে আটক রাখা একান্ত প্রয়োজন। আসামি জামিনে মুক্তি পেলে মামলা তদন্তে ব্যাঘাত ঘটাতে পারে। এর আগে গত 27 জানুয়ারি এ মামলায় তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামান। এ মামলায় রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদ করেন ডিবি পুলিশের এসআই জাহিদুল ইসলাম। আজ রিমান্ড শেষে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত বছর 13 আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থান রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়। মামলার অভিযোগে বলা হয়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন গত বছরের 21 জুলাই রাজধানীর যাত্রাবাড়ি থানাধীন এলাকায় ছাত্র জনতার মিছিলে নির্বিচারে গুলি চালায় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ সময় ঘটনাস্থলে মারা যান ভিকটিম মোহাম্মদ আমিন। এই ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে যাত্রাবাড়ি থানায় হত্যা মামলা করেন। মামলায় 99 জনকে এজাহার নামীয় করে অজ্ঞাতনামা আরও 100 থেকে 150 জনকে আসামি করা হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।